সুবিস্তৃত প্রাকৃতিক জলাধার, শান্ত জলরাশির সাথে ভেসে বেড়ানো নীল আকাশ, আবার কখনো সাদা মেঘের ভেলা। নৌকা নিয়ে নিত্যদিনের ছুটে চলা, ফুটে থাকা শাপলা, শালুক আর নানা প্রজাতির পাখির অবাধ বিচরণ। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রূপ আর বৈচিত্র্যে মুগ্ধতা ছড়ায় দেশের সবচেয়ে বড় জলাভূমি চলন বিল। সাতচল্লিশটি ছোট বড় নদ নদী ও খালে সমন্বিত দেশের বৃহত্তম জলাভূমি চলন বিল। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলা জুড়ে বিস্তৃত এই বিলকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য জনপদ। বিলের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এমনই এক জনপদ তারাস উপজেলা। রূপ বৈচিত্র্য আর ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই অঞ্চলের মানুষের জীবন জীবিকাও বৈচিত্র্যময়। মৎস্য ও কৃষি নির্ভর এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার নানা সংকট ও সম্ভাবনার গল্পই বলছি এখন। কখনো পাড়ে খেলে যাওয়া বিশাল জলরাশির ঢেউ, কখনো সবুজে ভরা মাঠ, আবার কখনো হলুদে ভরা প্রান্তর। অনাদিকাল থেকেই তারাস উপজেলার প্রাকৃতিক ভারসাম্য ও মানুষের জীবন জীবিকার সঙ্গে মিশে আছে বিশাল এ জলাধার চলন বিল। সিরাজগঞ্জ জেলা সদর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত তারাস উপজেলা। 297 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার 1/3 চলন বিলে অবস্থিত। বর্ষায় এই বিলটির মাঝে মাঝে ছোট বড় গ্রামগুলো পরিণত হয় এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপে। চারিদিকে অথই জলের মাঝে বসবাস এই অঞ্চলের মানুষের। রূপ বৈচিত্র্যে ভরপুর এই উপজেলায় প্রায় 2 লাখ মানুষের বসবাস। এখানকার মানুষ কৃষি আর মৎস্য নির্ভর হলেও ঋতুচক্রের সাথে সাথে বদলায় তাদের জীবন জীবিকাও। রাতের আধার ভেদ করে দিনের আগমনী বার্তা নিয়ে চলন বিলের পূব আকাশে উকি দিচ্ছে রক্তিম সূর্য। ভোরের সোনালি আভায় চোখে পড়ে জেলেদের মাছ ধরার ব্যস্ততা। বর্ষা এলেই তারাস উপজেলার প্রায় 7000 জেলে পরিবারের জীবিকার প্রধান মাধ্যম হয়ে ওঠে উন্মুক্ত জলাশয়ে মাছ আহরণ। দেশীয় 260 প্রজাতির মাছের মধ্যে এই চলন বিলেই পাওয়া যেত প্রায় 160 প্রজাতির মাছ। তবে গত কয়েক দশকে অবাধে নিষিদ্ধ জালের ব্যবহারে চলন বিল হারাচ্ছে দেশীয় মাছের প্রাচুর্যতা। দিন দিন বিলুপ্ত হচ্ছে ধোধা, গুরপুই, পাছা, গজার, ট্যাংরা, ভেদা, টিপপুটি ও পানিরুয়ের মতো 40 থেকে 50 প্রজাতির দেশীয় মাছ, যা প্রভাব ফেলছে এই এলাকার মাছের উৎপাদনে। এখন মনে করেন মাছ খুবই কম, বিলে মনে করেন পানি কম, এখন মানে আগের মতন পানি আর হয় না। আগে বহুত পানি ছিল, সব ধরনের মাছই পাইতাম। পানিতে 3 বার করে শুকা যায়, মাছ মরে যায়। আমরা তো চলন বিলের মানুষ, যখন রেনু ছাড়ার পরে যখন তাপমাত্রা বেড়ে যায় রেনুগুলো পচে যায়। এখন পানি থাকে পারলে 2 মাস, তা সর্বোচ্চ 40 থেকে 50 পদের মাছ পাওয়া যায়। তো এখন সে মাছটাও নাই। চলন বিলে মাছের সাথে দিন দিন বিলুপ্ত হচ্ছে জেলেদের পেশাও। কেউ নৌকা চালাচ্ছেন, কেউ বা জীবিকার তাগিদে শামুক ঝিনুক নিধন করে বিক্রি করছেন মাছ ও হাঁসের খাবার হিসেবে। তারাসের কুন্দল এলাকায় দেখা মিলল বিচিত্র এক শামুকের বাজার। রাতভর জাল দিয়ে নিধন করা শামুক এই হাটে নিয়ে আসেন জেলেরা। প্রতি বস্তা শামুক বিক্রি করেন 200 থেকে 300 টাকায়। প্রতিদিন কয়েক টন শামুক সরবরাহ হচ্ছে খুলনা, ময়মনসিংহ, বগুড়া ও রংপুর সহ দেশের বিভিন্ন জেলায়। 500-700 টাকা যাই থাকুক, আর মাছ মারা চাই, শামুক মারা পোষায়। খোরা মাসে কৃষিকাজ করি, এখন মনে করেন যে বসে থাকা মাছ শাক নাই, শামুক মারি 15-20 বস্তা মারি, বিক্রি করি 160 টাকা। পানি আর হয় না তেমন,
আগে মাছ মারতাম 5-7 বছর এখন শামুক মারি, শামুক বেঁচে এখন খাই। এখন আর মাছ হয় না, শামুকে এখন 2-500-1000 যাই হয় এই চলি। এখানে প্রায় প্রতিদিন 1500 থেকে 2000 বস্তা ওঠে শামুক। বেশি নয় হচ্ছে হাঁস খামারি যারা আছে, কারণ বর্তমানে ফিডের দাম বেশি বেড়ে যাওয়ার কারণে শামুকটা খাইলে আপনার খরচটা কমে আসে এবং লভ্যাংশ বেশি হয়। চলনবিল এলাকায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় দিন দিন সংকুচিত হচ্ছে বিলের আকার। অপরিকল্পিত উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে চলনবিলের পানি প্রবাহে। পাশাপাশি অবাধে মাছ ও জলজ প্রাণী শিকার করায় দেশীয় মাছের উৎপাদন কমার পাশাপাশি প্রভাব পড়ছে বিলের পরিবেশ ও জীববৈচিত্র্যের পাশাপাশি জনজীবনেও। এখন হলো প্রয়োজন যদি সরকার পরিকল্পনা গ্রহণ করেন, এটা যেখানে রাস্তা দরকার সেখানে রাস্তা, যেখানে অবৈধ স্থাপনাগুলো যেগুলো আছে এগুলো যেন স্থাপনা গড়িত না হইতে পারে, অপরিকল্পিত রাস্তা এগুলো যেন না থাকবে, কালভার্ট ব্রিজ যেখানে দরকার নেই, আদৌ দরকার নেই, যেখানে ব্যবহৃত হয় না সেখানে কালভার্ট করে যে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করতেছে, এগুলো যদি হলো প্রতিহত বা প্রতিরোধ করতে পারে তাহলেই দেখা যাবে যে পুনরায় আবার এখানে প্রাকৃতিক ঐশ্বর্য ফিরে আসবে। চলনবিলের মধ্যে 29টার বেশি কিন্তু নদী প্রবাহিত আছে। এখন গুমানি, বড়াল, তারপরে হচ্ছে আপনার গুড়, আত্রাই, এসবে কিছু একটু পানি থাকে, সরস্বতী এগুলোতে কিছু পানি থাকে, কিন্তু তাও কিন্তু 6 মাস কিন্তু থাকে না। এবং এই যে আমাদের মধ্যে কিনু সর্দারের ধর, হক সাহেবের খাল, তারপরে হচ্ছে সাইড খাল, তারপরে আক্কিলের ডর, এরকম ধরনের অসংখ্য খাল ছিল, যেসব খালে একেবারে দখল হয়ে গেছে, দূষণ হয়ে গেছে। এবং এর ফলে মনে করেন যে আমাদের এই চলনবিলটা সংকুচিত হয়ে যে এখন পানিটাই কিন্তু আর বেশি সময় কিন্তু থাকতেছে না, এবং এই চলনবিলটা অনেকটা মরুভূমিতে রূপ নিচ্ছে। পরিবেশ অধিদপ্তরকে বলেন, সরকারকে বলেন, তা কিন্তু না, আমাদেরকেও সচেতন হতে হবে। চলনবিলবাসী যদি সচেতন না হয়, আমার মনে হয় যে এই যে প্রাচুর্যময় এক সময়কার ধান, মাছ, পাখি, এটা চলনবিল থেকে কিন্তু অলরেডি 50-র উপরে হারিয়ে গেছে এবং আরও হারিয়ে যাওয়ার পথে। তবে বিলে দেশীয় মাছের প্রাচুর্যতা কমলেও গত 1 দশকে তারাশে বেড়েছে চাষকৃত মাছের উৎপাদন। জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে মাছ চাষ লাভজনক হওয়ায় গত 7 বছরে তারাশে পুকুরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4200টিতে। আর এসব পুকুর থেকে বছরে উৎপাদন হচ্ছে প্রায় 11,000 মেট্রিক টন মাছ। চলনবিল অঞ্চলের এই মাছ কেনা বেচাকে কেন্দ্র করে তারাশের মহিষলুটিতে গড়ে উঠেছে এই অঞ্চলের সবচেয়ে বড় মাছের বাজার। প্রতিদিন ভোর থেকে ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত হয়ে ওঠে এই মৎস্য আড়ত। রুই, কাতল, বোয়াল সহ সব ধরনের মাছ পাওয়া যায় এই আড়তে। প্রতিদিন দূর দূরান্ত থেকে পাইকাররা মাছ কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। মহিষলুটি মাছের আড়তে প্রতিদিন মাছ বিক্রি হচ্ছে প্রায় 2 থেকে 3 কোটি টাকার। বহুদিন বছর ধরে এই হাটটা চলছে বিলের অঞ্চলের মাছের জন্য, শুরু প্রথম থেকে, তারপরে বিভিন্ন জেলার থেকে মাছ আসে, দূর দূরান্ত থেকে আসে মাছ এবং দূর দূরান্ত চলে যায়। আগে একসময় আমাদের জীবনযাত্রা খুবই খারাপ ছিল, এখন ইনশাল্লাহ আমরা এইটা 1 ডালি 2 ডালি করে মাছ চাইনি, আস্তে আস্তে পর্যায়ক্রমে এমন একটা অবস্থা হয়েছে যে এখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। তো 100-র উপরে আড়ত আছে, তো একটা আড়ত ধরেন 1 থেকে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, বড় আড়তে 5 লাখ টাকা বেচাকেনা করে। এই আড়তটা প্রায় 30 বছর হলো এটা চালু হয়েছে। 50 বছর পরে আমাদের যা হতো, এই আড়ত থাকার কারণে আমরা 50 বছরে অ্যাডভান্স হয়ে গেছি। মাছের সাথে এই উপজেলার অর্থনীতিতে বড় যোগান দিচ্ছে প্রাণী সম্পদ খাত। বিলের পানিতে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করে অনেকেই হয়েছেন স্বাবলম্বী। হাঁসের প্রাকৃতিক খাবারের অন্যতম যোগানদাতাও চলনবিল। শুধু তারাশ উপজেলাতেই 900 বাণিজ্যিক হাঁসের খামার গড়ে উঠেছে। এসব খামারের 4 লাখ হাঁস থেকে প্রতিদিন 2 লাখের বেশি ডিম উৎপাদন হয়। বছরে এই তারাশ উপজেলা থেকেই বিক্রি হচ্ছে 150 কোটি টাকার ডিম। 10-15টা খামার আছে আমাদের এই এলাকায় চলনবিল, এই জন্যে আমাদের সুবিধা হলেন হাঁস পালা উন্মুক্ত খায়,
এই জন্যেই আমরা এই হাঁসটা পালন করি। আমরা মনে করেন এখানে হাঁস পালন করি, খরচ কম হয়, বিলে খাদ্য পাওয়া যায়। আমরা ডিম দেই মনে করেন হেসারিত, আগে দেখে দেশে 21 টাকা, এখন 18 টাকা দিচ্ছে। তারাস উপজেলার প্রায় 85% মানুষই কৃষি নির্ভর। উপজেলার প্রায় 25,000 হেক্টর জমিতে বছর জুড়ে চাষ করছেন বিভিন্ন ধরনের ফসল। একসময় এই উপজেলার কৃষকরা এক ফসলের উপর নির্ভর করলেও বর্তমানে 2 থেকে 3 ফসল চাষ হচ্ছে বিল অধ্যুষিত এলাকায়। বানের পলি মাটিতে ধানের পাশাপাশি ভুট্টা, গম, সরিষা, পেঁয়াজ ও রসুন সহ চাষাবাদ হচ্ছে সব ধরনের ফসল। পরিণত হয়েছে জেলার খাদ্য ভাণ্ডারে। আগে ধরেন 1 ফসল হয়েছে, 2 ফসল হয়েছে, এখন 3 ফসলই হচ্ছে। আমরা সবই ফলন বেশি পাচ্ছি। ফসল ভালো হয়, আমার বন্যা আসে, বন্যা এসে আমার ওখানে মাটির উর্বর শক্তি বেড়ে যায়। কৃষি আধুনিকরণে এবং উপজেলা কৃষি অফিসের পরামর্শক্রমে এখন 1 ফসলের জমিকে 2 ফসলি, 2 ফসলের জমিকে 3 ফসলি করা হচ্ছে। ধানের উপর নির্ভরশীলতা, সেখান থেকে তারা আস্তে আস্তে সরে আসতেছে এবং আমরাও তাদেরকে বিভিন্ন ট্রেনিং এবং মোটিভেশনাল ট্যুরের মাধ্যমে চেষ্টা করতেছি যেন শুধু তারা ধানের মধ্যে না থেকে অন্যান্য ফসলে যাওয়ার চেষ্টা করে। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই উপজেলায় রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। ওরাও, মাহাতো, সাঁওতাল, মুরারি, রবিদাস, কনকদাস, সিং ও বসাইক সহ বিভিন্ন সম্প্রদায়ের অন্তত 40,000 আদিবাসী নারী পুরুষও রয়েছে তারাস উপজেলায়। জনশ্রুতি আছে তৎকালীন জমিদার ক্ষিতীশচন্দ্র রায়বাহাদুরের আমন্ত্রণে আদিবাসীরা বৃহত্তর চলনবিল অঞ্চলে আসেন। বর্তমানে তারাসের দেশি গ্রাম, তালম, মাধাইনগর, বারুহাস সহ 8টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসবাস করেন তারা। বর্তমানে বাপদাদার ভিটেমাটি হারিয়ে বেশিরভাগই খাট জমিতে বাস করছেন এবং অন্যের জমিতে শ্রম বিক্রি করছেন। সারা বছরই তারা ফসলি মাঠে দিনমজুর হিসাবে কাজ করেন। আদিবাসী সম্প্রদায়ের পুরুষদের তুলনায় নারীরা কর্মঠ হওয়ায় সংসারের সিংহভাগ আয় করেন নারী সদস্যরাই। দারিদ্র্য সীমার নিচে বসবাস করলেও নিজস্ব উৎসব এলেই মেতে ওঠেন নিজস্ব সংস্কৃতিতে। তো আনবো, ছুয়াকে পড়ুয়াবো না, তোকে ভাত দেবো, তাহলে হালে 2 কাম করে খাইলা, ছুয়াকে পড়ুয়াইলা আর খাইলা। খুবই কষ্টে হয়, ছেলে মেয়ে পড়াশোনা করা থায়, আমি স্কুল পাঠাইলা, ভ্যান খরচ নাই, খাতা কলম খরচ নাই, কে দেবাই? এই ব্যবস্থার জন্য আমনিকে মাঠে কাজ করাক লাগেলা। আমরা বসবাস করছি দীর্ঘদিন থেকে। যাদের কিছু নাই তারা ধরেন যে সবাই মাঠে কাজ করে নিজেদের ভরণ পোষণ মেটাচ্ছে, সেই সাথে ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য ও নানা নিদর্শনে ভরপুর তারাস উপজেলা। এই অঞ্চলে একসময় রানী ভবানী, প্রণবানন্দ রায় ও বনোয়ারি লাল রায়বাহাদুর সহ বিভিন্ন হিন্দু প্রধান জমিদাররা জমিদারি পরিচালনা করতেন। সে সময় তারা বিভিন্ন মন্দির ও স্থাপনা নির্মাণ করেন। তারাস বাজারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেশের 2য় বৃহত্তম রাধা গোবিন্দ মন্দির। অসাধারণ স্থাপত্যশৈলী এবং সৌন্দর্যমণ্ডিত এই মন্দিরটি 1105 বঙ্গাব্দে স্থাপন করেন তৎকালীন জমিদার বনোয়ারি লাল রায়বাহাদুর। এছাড়াও কপিলেশ্বর শিব মন্দির, ত্রিদল মঞ্চ মন্দির, নকুলেশ্বর শিব মন্দির সহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এই উপজেলায়, যেগুলো স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে টিকে আছে। বিভিন্ন ধর্মীয় উৎসবে সনাতনী সম্প্রদায়ের মানুষের সমাগম ঘটে এই মন্দিরগুলোতে। তবে দীর্ঘদিন ধরে অবহেলা ও সংস্কারের অভাবে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে এই প্রাচীন স্থাপনাগুলো। এই রাধা গোবিন্দ মন্দির সহ এই উপজেলায় আরও বেশ কিছু প্রত্নতত্ত্ব নিদর্শন এখনও ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। সরকারের শুভ দৃষ্টি না থাকার কারণে, আর্থিক অনাটনের কারণে এই মন্দিরগুলো সংস্কার করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমাদের এই এলাকায় একটি বক্তব্য আছে
প্রচলিত একটা কথা আছে যে শিব দেখো তো তালম, বিল দেখো তো চলন, আর গ্রাম দেখো তো কলম। সেই যে তালমের শিব, সেটা আমাদের তালম ইউনিয়নের শেষ প্রান্তে সেই শিব মন্দিরটি অবস্থিত। সেই জমিদারের সম্পত্তি ভিপি সম্পত্তি করে, নেমি প্রপার্টি করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ব্যক্তিগতভাবে ভোগ দখল করছে, অথচ মন্দিরের কোনো উন্নয়ন নাই। এই অঞ্চলের পর্যাপ্ত পরিমাণে সুলতানি আমলের, মোগল আমলের, পাঠান আমলের এবং ইংরেজ আমলেরও পর্যাপ্ত পুরাকীর্তি এখানে বিদ্যমান রয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলেও এটা যেমন প্রচারণা পায়নি, তেমনি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরেরও খুব একটা দৃষ্টি এখানে মেলেনি। শস্য ও মৎস্য ভাণ্ডার খ্যাত তারাস উপজেলার নামকরণের সঠিক ইতিহাস পাওয়া না গেলেও প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রাচীন ইতিহাস ও নিদর্শনে ঘেরা এই উপজেলাকে নিয়ে পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে তারাস হতে পারে দেশের অন্যতম পর্যটন আকর্ষণীয় এলাকা, যা বদলে দিতে পারে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থা।